হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতেই আমরা বলে দেই আজকের ভিডিওটা কি কি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। প্রথম, তোমরা বা আপনারা সবাই জানেন কিছুদিন ধরে বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে একটা জিনিস ভাইরাল হচ্ছে যে অর্থ কমিশনের মেম্বার বা একটা টিম নাকি ত্রিপুরায় আসবে। সো এটা সংক্রান্ত অনেক রিউমার্সও ছড়াচ্ছে, প্লাস অনেকে বলছে যে ফিনান্স কমিশন নাকি টিমটা এসে ডিএ, যেহেতু টিমটা আসবে তাই ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত কোনো কিছু কি সামনে আগামী দিনে আসতে চলেছে নাকি, বা প্রমোশন বা বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে কোনো কি ডিসিশন হতে পারে, বা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার সাথে কি কোনো ডিসকাশন হতে পারে। তাছাড়া একটা লিডিং নিউজ পেপারে যে ক্যাবিনেট মানে মন্ত্রিসভার ত্রিপুরার যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো যে হয় না, প্লাস বাস্তবের সাথে কতটুকু গ্যাপ থাকে সেই প্রেস কনফারেন্সে যেগুলো বলা হয়, প্লাস পেন্ডিং যে রিক্রুটমেন্টগুলো আছে জেআরবিটি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশের কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ প্লাস টিপিএসসি নিয়োগের যেই জিনিসগুলো আমাদের অনারেবল লেবার মিনিস্টার শ্রী টিঙ্কু রায় উনি ফার্স্ট ডে অফ উইন্টার সেশন অফ ত্রিপুরা অ্যাসেম্বলিতে উনি হাইলাইট করেছিলেন। সো এই দুটো জিনিস, ফিনান্স কমিশন কেন ত্রিপুরায় আসছে, অ্যাকচুয়ালি কি শুধু ত্রিপুরায় আসছে নাকি অন্য জায়গায়ও যাচ্ছে, এখনই কেন আসছে, আমরা ট্রুথ ভার্সেস রিউমার্স কোনটা ইজি ভাষায় তোমাদের যতটুকু ইজি ওয়েতে বোঝানো পসিবল এই ভিডিওতে আমরা তোমাদের বুঝিয়ে দেব যে অর্থ কমিশনের এই টিম কেন ত্রিপুরায় আসছে আর কেন তোমাদের ফেক নিউজে বিলিভ করা উচিত না। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমরা এই পেন্ডিং জব আর রিক্রুটমেন্টস এই ইস্যুগুলো নিয়ে বলবো। ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজের যে মহার্ঘ ভাতা, ডিএ, পেনশন হাইক বা অ্যাডহক প্রমোশন ইস্যুস নিয়ে কি আপডেটস আছে বা কবে কি সিদ্ধান্ত হতে পারে এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওভারঅল ফর অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ প্লাস জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা এই ভিডিওটা সুপার ইম্পর্টেন্ট, তাই ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে এই ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়ার তোমরা বা আপনারা সুযোগ করে দেবেন। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ইউথ অর্গানাইজার, তারপর ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি তোমাদের এমটিএস কুক এই পোস্টগুলোর, এসএসসি জিডি, সিএচএসএল এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেনো কোপাইলট, গ্রুপ ডি, সফট টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আপকামিং সমস্ত ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করবেই, এটা আমাদের গ্যারান্টি। সো এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে কথাগুলো যে আমরা বলবো। এতদিন ধরে বহু কথা তোমরা শুনেছো, অনেকে বলছে যে অর্থ কমিশন আসবে তার মানে ডিএ দেবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এমন না। ফিনান্স কমিশন হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেক 5 বছরে কনস্টিটিউট করা হয় বা বানানো হয়। একজন চেয়ারম্যান থাকেন, তাছাড়া বাকি মেম্বার্সরা থাকেন। প্রত্যেক 5 বছরে ফিনান্স কমিশন কনস্টিটিউট করা হয় অ্যাকর্ডিং টু আর্টিকেল 280 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বেসিক্যালি ফিনান্স কমিশন বা অর্থ কমিশনের যে কাজ সেটা হচ্ছে আর্থিক যে সম্পর্ক, ফাইন্যান্সিয়াল রিলেশনস যেগুলো আছে, ফাইন্যান্সিয়াল রিলেশনস বেসিক্যালি সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের
আর্থিক সম্পর্কটাকে স্ট্রং রাখতে ফিনান্স কমিশন কিন্তু কাজ করে, যেটা অ্যাকর্ডিং টু আর্টিকেল 280 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এভরি 5 ইয়ার্সে কনস্টিটিউট করা হয়। এটাও কিন্তু টিপিএসসি বা বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন কিন্তু এসছে, ঠিক আছে। এরা মানে ওনারা বেসিক্যালি কি করেন, ওনারা রিকমেন্ডেশন দেন। রিকমেন্ডেশন মানে ওনারা প্র্যাকটিক্যালি সবগুলো জিনিস নিজেরা দেখে একটা অ্যানালাইসিস করে রিপোর্ট সাবমিট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। কিসের ব্যাপারে, যে আগামী 5 বছর মানে 5টা আগামী ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে, শেষ হয় 31 মার্চ অফ দ্য নেক্সট ইয়ার। সো এই আগামী 5 বছর কেমন যাবে বা কি কি কতটুকু হওয়া উচিত, যাতে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের মধ্যে ফাইন্যান্সিয়াল রিলেশনসটা ঠিক থাকে, আবার স্টেট গভর্নমেন্ট আর লোকাল গভর্নমেন্ট মানে মিউনিসিপ্যালিটি, এডিসি, ওদের মধ্যে যাতে কোনো আর্থিক বিষয় নিয়ে যাতে সম্পর্ক মানে খারাপ না হয়, সেই দিকটা একদম ইজি ভাষায় বলতে গেলে সেই দিকটার জন্য কিন্তু অর্থ কমিশন কিন্তু কাজ করে, ঠিক আছে। বেসিক্যালি ট্যাক্স শেয়ারিং বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস, ঠিক আছে। আর বিভিন্ন স্টেটের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে যে ট্যাক্স কর যেগুলো লাগানো হয় সেগুলো শেয়ারিং নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করে এই অর্থ কমিশন। এইবার তোমরা নিশ্চয়ই জানো 16th ফিনান্স কমিশনের কথা বারবার উঠছে। 16th ফিনান্স কমিশন, একটা জিনিস বলে রাখি, আগে ছিল 15th ফিনান্স কমিশন, 15th, ঠিক আছে, যেটা তোমাদের বানানো হয়েছিল, কনস্টিটিউট করা হয়েছিল অন 27 নভেম্বর 2017, ঠিক আছে। 2017 ওনারা কিন্তু ওনাদের রিপোর্ট সাবমিট করেছিলেন 2020-তে। 15th ফিনান্স কমিশন মানে ইন্ডিপেন্ডেন্সের পর থেকে এততম আর্থিক কমিশন যেটা গঠন করা হয়েছে সেটা এখন যে চলছে। এখনো কিন্তু এই 15th ফিনান্স কমিশন যা রিকমেন্ডেশন দিয়ে গেছিলেন ওইগুলোর হিসেবেই কিন্তু সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট কাজ করছে। তোমাদের পিরিয়ডগুলো ভালো করে বুঝে রাখতে হবে। এমনি অর্থ কমিশন আসছে মানে এটা হবে সেটা হবে এইভাবে বুঝলে কিন্তু তোমাদের হবে না, ঠিক আছে। সো এই 15th ফিনান্স কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ শ্রী এন.কে. সিং, ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে পুরো দেশ ওনারা ঘুরেন। এটা জেনে রাখতে হবে পুরো দেশ ওনারা কিন্তু ঘুরবেন, প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিতে যাবেন, ওখানে কথা বলবেন বিভিন্ন মিউনিসিপ্যালিটির বডির সাথে। ত্রিপুরা এসে এডিসি বডির সাথে কথা বলবে, ওনাদের কি কি ডিমান্ড আছে ওইগুলো 1 বছর ধরে ওনারা দেখবে। তারপর একটা ডিটেইলড রিপোর্ট ওনারা বানাবেন, যেই রিপোর্টটাকে বলে রিকমেন্ডেশনস অফ দ্যাট পার্টিকুলার ফিনান্স কমিশন, যেটা বলে যে আগামী 5 বছর কি করে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের মধ্যে ফাইন্যান্সিয়াল রিলেশনটা হেলদি রাখা যায়। এতটুকু ট্যাক্স শেয়ার হতে হবে বিটুইন দ্য স্টেটস, এতটুকু ট্যাক্স শেয়ার হতে হবে, এই এতগুলো জিনিস লাগবে, স্টেট থেকে এত ডিমান্ড এসছে এতটুকু দেওয়া যাবে, বাজেটারি অ্যালোকেশনগুলোর ব্যাপারেও এখানে রিকমেন্ডেশন থাকে। সো ওভারঅল the recommendations of the finance commission are very important for healthy functioning of a democratic country like India, ঠিক আছে। সো ত্রিপুরায় আসছে এর মানে এই না যে শুধু ত্রিপুরায় আসছে ডিএ দেওয়ার জন্য। ডিএ ইজ এ ডিফারেন্ট থিং। মহার্ঘ ভাতা যেটা ত্রিপুরার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের 23% ফারাক আছে। আর আগে অনেকেই মানে তোমরা বলছিলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যে, বা আপনারা বলছিলেন হোয়াটসঅ্যাপে অনেকেই, যে ফিনান্স কমিশন আগেও এসেছিল তারপরে 2.57 ফ্যাক্টর দেওয়া হয়েছিল, ওটা ফিনান্স কমিশন ছিল না, ওটা ত্রিপুরাতে 7th পে কমিশন দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। সো এই কমিটির সাথে কথা বলতে কি করে টাকা, কতটুকু টাকা লাগবে, কতটুকু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, তার জন্য দিল্লি থেকে একটা টিম এসেছিল সেই কমিটির সাথে কথা বলতে যে আমাদের এতটুকু ডিমান্ড, আপনারা বিং রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা বলুন যে এতটুকু যদি আমরা দেই তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট কতটুকু আমাদের টাকা দেবে, স্টেটের এতটুকু টাকা লাগবে এক্সেস এই সামনের অর্থ বছর থেকে।
বা ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে এগুলোর জন্য এসেছিল, জাস্ট ফর দ্য পারপাস অফ 7th পে কমিশন ত্রিপুরার এমপ্লয়িজদের দেওয়ার জন্য। কিন্তু এখানে অনেকটাই ডিফারেন্স রয়ে গেছে, 2.57 যে ফ্যাক্টরটা তার দেওয়ার পরে অনেক ডিফারেন্স, ঠিক আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এটা তোমাদের জানতে হবে। এই যে 15তম যে অর্থ কমিশন যেটা এনকে সিং এর আন্ডারে যেটা ফর্ম হয়েছিল, ওনারা 2020-তে রিপোর্ট সাবমিট করেছিলেন, রিকমেন্ডেশন, যে 2020-21 থেকে শুরু করে 2025-26 পর্যন্ত কি করে দেশটা চলবে, কি করে হেলদি ফাইন্যান্সিয়াল রিলেশনস রাখা যায়, ওটার রিকমেন্ডেশন ওনারা সাবমিট করেছিলেন 2017 থেকে 2017-তে ফর্ম হয়ে 2020-তে ওনারা সাবমিট করেছিলেন 3 বছর এক্সটেন্সিভ রিসার্চের পর। যে রিকমেন্ডেশনগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু এখনও কিন্তু কাজ চলছে, এখনও শেষ হয়নি, এখনও 15th ফিনান্স কমিশনের রিকমেন্ডেশনসগুলোই কিন্তু চালু আছে পুরো দেশে, ইনক্লুডিং ত্রিপুরা। এইবার যেহেতু 15th ফিনান্স কমিশনের টেনিউর বা মেয়াদটা শেষ হয়ে যাবে অন 31st মার্চ 2026, তার জন্য চলে আসছে 16th ফিনান্স কমিশন, কারণ ওনাদেরও রিকমেন্ডেশন দিতে হবে যে আগামী 5 বছর কি করে চলবে। আর 16th ফিনান্স কমিশনটা যে বানানো হয়েছে ওটার চেয়ারম্যান হচ্ছেন আরাবিন্দ পানাগরিয়া, ঠিক আছে, আরাবিন্দ পানাগরিয়া বা পানাগাড়িয়া অনেকে বলে। উনি ওনার টিম মেম্বারদের সাথে মিলে ডিসাইড করবেন যে 5 বছর কি করে চলবে, কি করে ফাইন্যান্সিয়াল রিলেশনসগুলো হেলদি রাখা যায়, কি কি ডিমান্ডস আছে, উইশ লিস্ট। তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে দেখো না, উইশ লিস্ট মানে আমি এই চাই, এই স্টেটের এই চাহিদা, টিটিএডিসির এই চাহিদা, মিউনিসিপ্যালিটির এই চাহিদা, এগুলো নিয়ে ওনার একটা ডিটেল রিপোর্ট সাবমিট করবেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, ডিসকাশনস হবে উইথ দ্য হায়ার অথরিটিস। তারপরই এগুলোর ইম্প্যাক্ট কিন্তু ডাইরেক্ট পড়বে বাজেটের মধ্যে। 16th ফিনান্স কমিশনের ইম্প্যাক্টগুলো পড়বে এই 2026 থেকে যা বাজেট হবে আপ টু 2031 সবগুলোর মধ্যে কিন্তু এই ফিনান্স কমিশনের রিকমেন্ডেশনগুলোর কিন্তু এফেক্ট কিন্তু পড়বে, ঠিক আছে। বিভিন্ন লিডিং নিউজ পেপারে কিন্তু এটা নিয়ে উঠেছে, আলোচনা হবে মুখ্যমন্ত্রীর সাথে। আর্থিক চাহিদা যাচাইয়ে 29শে জানুয়ারি রাজ্য সফরে আসছেন অর্থ কমিশনের একটি দল। এর মানে কিন্তু এই না যে ডিএ দিতে আসছে, হ্যাঁ অবভিয়াসলি এখানে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা বা টিটিএডিসির সাথে ওনারা যখন কথা বলবেন, ওনারা যদি উল্লেখ করে যে আমাদের প্ল্যান আছে 2026 থেকে আমরা এত % দিয়ে দিতে পারি, 2বার দিতে পারি, মেবি 3% 4%, তো আমাদের এত চাহিদা হবে, এত টাকা লাগবে, দেন উইশ লিস্টটা ওনারা যখন নোট ডাউন করে নিয়ে যাবেন, তখন সেটার মধ্যে হয়তো ওনাদের চাহিদার ভিত্তিতে বাজেট অ্যালোকেশনও কিন্তু বাড়তে পারে। তোমরা সবাই জানো বা আপনারা সবাই জানেন, স্যালারি প্লাস যা ত্রিপুরায় কাজ হয় 90% শেয়ার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু টাকা আসে, স্টেট গভর্নমেন্টের অনলি 10% কন্ট্রিবিউশন আসে। সো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় রোল আছে ত্রিপুরার উন্নয়নে বা ত্রিপুরার সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তার জন্য এই অর্থ কমিশন, এই 16th ফিনান্স কমিশন যেটা মানে ওনাদের রিকমেন্ডেশনে কাজ শুরু হবে ফ্রম 1st এপ্রিল 2026, ঠিক আছে। কারণ 15তম যে অর্থ কমিশন ওনাদের ভ্যালিডিটি শেষ হচ্ছে, ওনাদের রিকমেন্ডেশনের হিসেবে কাজ হবে যে সেটার ভ্যালিডিটি শেষ হচ্ছে 31শে মার্চ 2026, ঠিক আছে। তার জন্য এই যে 16th ফিনান্স কমিশনের টিম ত্রিপুরায় আসছে, ত্রিপুরার কি কি চাহিদা আছে, কি কি ডিমান্ড, টাকার দিক থেকে বা ট্যাক্সের দিক থেকে, ট্যাক্সের অ্যালোকেশন কি বাড়াতে হবে বা এত টাকা লাগবে, এডিসিতে ওনারা যাবেন, ঠিক আছে, এডিসিতে যাবেন, মিউনিসিপ্যালিটিতে যাবেন, সব কিছু নিয়ে ডিটেলসে চাহিদাগুলো নোট ডাউন করে ওনারা চলে যাবেন। তারপর দিল্লিতে গিয়ে ওনারা ডিটেইল এক্সটেন্সিভ রিসার্চ করে হায়ার অথরিটির সাথে মিটিং করে ওনারা একটা রিপোর্ট বানাবেন, যেই রিপোর্টের রিকমেন্ডেশনসগুলো ফাইনালাইজ হলে সেগুলোর ভিত্তিতে কাজ শুরু হবে ফ্রম 1st এপ্রিল 2026। বাস এর ছাড়া এই ভিজিটের সাথে ডি এর কোনো সম্পর্ক নেই বা ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য কোনো চমক বা যেরকম তোমরা বা আপনারা শুনছেন বিভিন্ন জায়গায়, কোনো সম্পর্ক নেই। ওনারা প্রত্যেকটা স্টেটে যাচ্ছেন, এই 16th ফিনান্স কমিশনের মেম্বার্সরা প্রত্যেকটা স্টেটে যাবেন আর ওনারা
2025-এর মানে এই বছরের অক্টোবর মাসে ওনারা রিকমেন্ডেশনটা সাবমিট করবেন, তারপর ডিটেইলড রিভিউ হবে, অ্যাকসেপ্ট হয়ে রিকমেন্ডেশনগুলো 1 এপ্রিল 2026 থেকে এগুলোর ভিত্তিতে কাজ শুরু হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে, এবার আর কোনো ডাউট নেই। তাই এক্সপেকটেশনস রাখা ভালো, কিন্তু রিয়েল ফ্যাক্ট যেটা সেটাও জেনে রাখা কিন্তু ভালো। ঠিক আছে, সো আমরা দেখে রাখি এখানে কি লিখেছে। একটা লিডিং নিউজ পেপার আজকের ফরিয়াদে 11 তারিখের খবর এটা। 16তম ফিনান্স কমিশনের একটি পূর্ণ দল রাজ্য সফরে আসবেন বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিতে। ফিনান্স কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানগরিয়ার নেতৃত্বে এই টিমটি ত্রিপুরায় 4 দিনের সফরে আসবেন বলে সূত্রের খবর। 29শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এই টিমের সদস্যরা রাজ্যে অবস্থান করবেন বলে জানা গেছে। রাজ্য সরকারের তরফে এই খবর এখনো ঘোষণা না হলেও 16তম ফিনান্স কমিশনের টিমের রাজ্য সফরটি রায় চূড়ান্ত বলে খবর। জানা গেছে এই টিমটি উত্তর পূর্বাঞ্চলের প্রায় সবগুলো রাজ্য সফর করবেন, নট অনলি উত্তর পূর্বাঞ্চল, কারণ ওনারা অক্টোবর মাস 2025-এ রিপোর্ট সাবমিট করবেন। আগামী 5 বছরের রূপরেখা কি করে হবে, কি করে ফাংশন করবে, কি করে ফাইন্যান্সিয়াল রিলেশনস হেলদি রাখা যায়, সেটার রিকমেন্ডেশনটা ওনারা সাবমিট করবেন। তাই ওনারা আস্তে আস্তে মার্চ এপ্রিল মের মধ্যে সবগুলো স্টেটের কি কি চাহিদা এক জায়গায় করে দিল্লি নিয়ে গিয়ে 5-6 মান্থসে ওনারা অনেক ডিসকাশন করে একটা রিকমেন্ডেশন বানাবেন। ঠিক আছে, দিস ইজ নট অনলি ফর ত্রিপুরা, দিস ইজ ফর এভরি স্টেট। সো এটাতে স্পেশাল কিছু না, প্রত্যেকটা নতুন ফিনান্স কমিশন যখন গঠন হয় তখন প্রত্যেকটা রাজ্যে ওনারা কিন্তু যান রিয়েল সিনারিওটা একদম স্টেট গভর্নমেন্টের সাথে আলোচনা করে একটা ডিসিশনে আসতে। ঠিক আছে, সেই সফরসূচির তালিকায় ত্রিপুরায় এই টিমটি 29শে জানুয়ারি থেকে তাদের কর্মসূচি এখন পর্যন্ত স্থির করে রেখেছে বলে খবর। তাদের রাজ্য সফরের সময় তারা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সাথে দেখা করবেন। রাজ্যের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা এবং আগামী দিনে রাজ্যের কি কি চাহিদার তালিকা রয়েছে সেই সম্পর্কে এই টিমটির সদস্যরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে সাক্ষাৎ করার পাশাপাশি সরকারি আমলা ও উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন। জানা গেছে এই টিমের তরফ থেকে ফিনান্স কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানগরিয়া রাজ্যের অর্থ সচিব অপূর্ব রায়ের সাথে যোগাযোগ করেছেন। প্রাথমিক কথাবার্তায় আগামী 29শে জানুয়ারি তারা রাজ্যে আসছেন এক প্রকার কনফার্ম করে দিয়েছেন। এই টিমের সদস্যরা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করার পাশাপাশি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, ত্রিপুরা উপজাতি অঞ্চল প্রসারিত যে মানে টিটিএডিসি সহ স্থানীয় নগর সংস্থার প্রতিনিধিদের সাথে এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে তাদের দাবি ও মতামত জানার জন্য বৈঠক করবে। পরবর্তী সময়ে এই টিমের সদস্যরা সব ধরনের খোঁজ খবরের পরিপ্রেক্ষিতে ফিনান্সিয়াল ইয়ার 1 এপ্রিল 2026 থেকে শুরু করে 5 বছরের জন্য রাজ্যের অপরিকল্পনা ব্যয়ের জন্য তহবিলের প্রয়োজনীয়তা পরীক্ষা করবেন। এখন পর্যন্ত যা খবর, 16তম ফিনান্স কমিশনের এই পূর্ণ দলটিতে থাকছেন অজয় নারায়ণ ঝা, অ্যানি জর্জ ম্যাথিউ এবং মনোজ পান্ডা এবং সেক্রেটারি ঋত্বিক পান্ডে। তারা 1 ফেব্রুয়ারি রাজ্য ত্যাগ করবেন বলে জানা গেছে। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। আরেকটা জিনিস বুঝতে হবে, ওনারা এই যে রিকমেন্ডেশনগুলো ওনারা 2025-এ যে সাবমিট করবেন অক্টোবর মাসে সবগুলো স্টেট ঘুরে গিয়ে, ইনক্লুডিং ত্রিপুরাতে যারা 29শে জানুয়ারি ওনারা আসছেন, এই সবগুলো ডিটেইল রিকমেন্ডেশনগুলো কিন্তু অ্যাকসেপ্ট হতে গেলে পার্লামেন্টে কিন্তু প্লেস করতে হবে। পার্লামেন্টে গ্রিন সিগন্যাল দিলেই, বোথ হাউসেস গ্রিন সিগন্যাল দিলেই কিন্তু এই যে 16th ফিনান্স কমিশনের রিকমেন্ডেশনগুলোর ভিত্তিতে 1 এপ্রিল 2026 থেকে কাজ কিন্তু শুরু হবে। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। এই মনে রাখবে, এই ফিনান্স কমিশনের বা আপনারা মনে রাখবেন ফিনান্স কমিশনের এই রিকমেন্ডেশনসগুলো বা রিপোর্টগুলো মানে ইট হোল্ডস গ্রেট সিগনিফিকেন্স, মানে খুব খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ ওনারা বেসিক্যালি রিসোর্স ট্রান্সফার বা হেলদি আর্থিক সম্পর্ক কি করে থাকবে 5 বছরের ইন অ্যাডভান্স ওনারা কিন্তু রূপরেখাটা কিন্তু ওনারা দিয়ে যান, যেটার ভিত্তিতে এই 5 বছরের বাজেট অ্যালোকেশনেও কিন্তু বিআরই রিভাইসড অ্যালোকেশন বা বাজেট অ্যালোকেশনেও কিন্তু অনেকটাই কিন্তু এফেক্ট করে। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। মনে রাখবে ইউনিয়ন ক্যাবিনেটে
চেয়ার্ড বাই অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি কিন্তু অ্যাপ্রুভ করেছে টার্মস অফ রেফারেন্স, যেটা নাকি গাইড করবে 16th ফিনান্স কমিশনকে ফাংশন করতে। উনাদের রিকমেন্ডেশন চলবে 2026 থেকে 2031 অর্থ বছর পর্যন্ত। ঠিক আছে, এই যে TOR মানে টার্মস অফ রেফারেন্স যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, যেটার ভিত্তিতে এই 16th ফিনান্স কমিশন ওনারা কাজ করছেন, এই TOR যে আউটলাইন, এই আউটলাইনের মধ্যে বিভিন্ন এরিয়াতে ফোকাস করা আছে, মানে বিভিন্ন ইকোনমিক প্রায়োরিটিস, ঠিক আছে, চেঞ্জিং মানে ডাইনামিক্স অফ সেন্ট্রাল স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনস, কি করে হেলদি রাখা যায়। ঠিক আছে, ওনারা 31শে অক্টোবর 2025-এ ডিটেইল সবগুলো স্টেটের একসাথে মানে এগুলো সাবমিট করবেন, যেটা তারপর আগামী দিনে পার্লামেন্টে উঠবে, অনেক হায়ার অথরিটিসরা রিভিউ করবেন। ডিটেইলড সব কিছুর পরই কিন্তু 1 এপ্রিল 2026 থেকে 16th ফিনান্স কমিশনের রিকমেন্ডেশনগুলোর ভিত্তিতে কাজ কিন্তু হবে ইন্ডিয়াতে। ঠিক আছে, তার জন্য ওনারা এডিকুয়েট সময় থাকতেই সব ভিজিট শেষ করে ডিটেল রিপোর্টটা বানাবেন। তার জন্যই এত আগের থেকে ওনারা ত্রিপুরাতে আসছেন, ইনক্লুডিং নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেট কিন্তু ওনারা ঘুরবেন। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস হচ্ছে ডিআরএস অ্যালাওয়েন্স বা ডিএ। স্টেট গভর্নমেন্টের ডিআরএস অ্যালাওয়েন্সের ডিফারেন্স হচ্ছে 23%। 2025-এ যদি ডিএ ঘোষণা হয়, সেটা কিন্তু 15th ফিনান্স কমিশনের রিকমেন্ডেশনেই কিন্তু এখনো চলছে, নট ফর 2000 যেই 16th ফিনান্স কমিশন, যেটা 2026 থেকে কাজ শুরু করবে। এখন যদি দিয়ে দেয় স্টেট গভর্নমেন্ট, এই বছর 2বার দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে, 3% 4%, এটা আমরা জানিয়ে দেবো। এখনো কোনো পোক্তা খবর নেই আমাদের কাছে। ঠিক আছে, আমরা তো যতটুকু জানি যে জুন মাসে হয়তো একবার দেওয়ার কথা, আবার নভেম্বর ডিসেম্বর একবার দেবে, তবে দেখা যাক, আগে থেকে কিছু বলে লাভ নেই। যদি দিয়ে দেয়, মনে রাখবে ত্রিপুরাতেও কিন্তু 15th ফিনান্স কমিশনের রিকমেন্ডেশনেই কিন্তু এখন কাজকর্ম চলছে। ঠিক আছে, সো অবশ্যই ডিএ দেওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ মণিপুরেও রিসেন্টলি 7% ডিএ দেওয়ার পর ত্রিপুরা নর্থ ইস্টের মানে যতগুলো রাজ্য আছে, যতগুলো রাজ্যে সরকারি কর্মচারী আছে, সবার থেকে ত্রিপুরা সরকারি কর্মচারীরা অ্যাটলিস্ট সবচেয়ে কম যেটা মণিপুর, ওখানেও 39%, ত্রিপুরাতে 30%। সো এই গ্যাপটা কিন্তু আমাদের অনারেবল সিএম স্যার, যিনি ডক্টর মানিক শাহ, উনি কিন্তু অবশ্যই কিন্তু উনি যতটুকু কম করে নেওয়া পসিবল কম করবেন। আরেকদিকে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের 8th পে কমিশন আসবে কিনা 2026 থেকে, দ্যাট ইজ নট শিওর। রিউমার্সে বিলিভ করবেন না আপনারা, 8th পে কমিশন আসছে না এখন পর্যন্ত। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পাইপলাইনেই এটা নেই। পাইপলাইন বলতে কি কি করবে আগামী দিনে ওটাতেই নেই। যেটা রাজ্যসভার একটা সেশনে ফিনান্স মিনিস্ট্রির একজন কিন্তু বলেছেন, ইম্পর্টেন্ট কি পার্সন, উনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত কোনো এমন সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু কোনো এমন প্ল্যান কোনো নেই। ঠিক আছে, ওনারা একটা মেকানিজম বানানোর চেষ্টা করছে, যেটার ভিত্তিতে কিছু টাকা হলেও বাড়ানো হবে 1 কোটি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য ইন্ডিয়াতে। ঠিক আছে, তো তার জন্য 8th পে কমিশন হবেই, এটার কোনো এখনো কোনো গ্যারান্টি নেই, না হওয়ার চান্সই বেশি। তবে কোনো একটা সিস্টেম বা মেকানিজম আনবেন, যেটার ভিত্তিতে স্যালারি বাড়ানো হবে। আবার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এই বছর 2বার দিয়ে দেয়, যেটা প্রত্যেক বছরই দেয়, আরও গ্যাপ বেড়ে যাবে ত্রিপুরার সাথে। সো ত্রিপুরা সরকার কবে দিয়ে দেবে? এখন যেহেতু রিসেন্টলি 5% দিয়েছে, সো অ্যাকর্ডিং টু ভেরিয়াস সোর্সেস এত তাড়াতাড়ি আবার দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, যদি দেয়, it will be very helpful for all the government employees of Tripura. কি বলবো, এমপ্লয়িজ উইল বি অলওয়েজ থ্যাঙ্কফুল টু ডক্টর মানিক সাহা। কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে অ্যাটলিস্ট 6 মান্থসের গ্যাপ কিন্তু থাকবে বিফোর ডিক্লারেশন অফ দ্য নেক্সট ডিআরএস অ্যালাওয়েন্স। 6 মান্থস কার সাথে? লাস্ট ডিএ দেওয়ার থেকে নেক্সট ডিএ দেওয়ার যে গ্যাপটা, ডিক্লেয়ার করার গ্যাপটা। ঠিক আছে, তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে অ্যাডহক প্রমোশন নিয়ে একটা সিদ্ধান্ত হবে খুব তাড়াতাড়ি, আমরা বলছি, কারণ রিপিটেডলি বিভিন্ন মিটিংস হচ্ছে অ্যাডহক প্রমোশন নিয়ে, অনেক কিছু কিন্তু
তোমাদের বড় বড় সিদ্ধান্ত হচ্ছে যেগুলো বাইরে আসছে না, যে মিটিংগুলোতে কি সিদ্ধান্ত হচ্ছে, বাইরে এলেই বা আমরা যখনই খবর পাবো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনি আমাদের চ্যানেলটা স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। সব খবর সবার আগে একদম জেনুইন নিউজ আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? সো এখানে আশা করি আমরা বোঝাতে পেরেছি অর্থ কমিশনের যে ভিজিট, তার সাথে সরকারি কর্মচারীদের কি কি মানে কতটুকু মানে বেনিফিট হতে পারে, আদৌ কি হবে কিনা, বেসিক্যালি ওনারা কেন আসছেন, আর কি কি নিয়ে আগামী দিনে সিদ্ধান্ত হতে পারে, এগুলো আপনাদের বা তোমাদের মনে পুরোটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউটস থাকে নিচে কমেন্ট সেকশনে লিখে প্লিজ জানাও যে কি ডাউটস, আমরা যতটুকু সম্ভব রিপ্লাই করে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো জানিয়ে দেওয়ার তোমরা বা আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? নেক্সট টপিকটা হচ্ছে যেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, তোমাদের সকল চাকুরি প্রত্যাশীদের জন্য ত্রিপুরায় ক্যাবিনেটের সিদ্ধান্ত অনেকগুলো হচ্ছে। অলরেডি আমাদের অনারেবল লেবার মিনিস্টার শ্রী টিঙ্কু রায় উনি বলেছেন 2000-এর ওপরে পোস্ট ক্যাবিনেট অ্যাপ্রুভ হয়ে আছে, এমনকি টিপিএসসির কাছেও রিকুইজিশন পাঠানো হয়েছে, কিন্তু টিপিএসসি থেকে ওনাদের কাছে লোড বেশি, ঠিক আছে, ওনাদের কাছে ম্যান পাওয়ার নেই। আর আমরা বলে দিই লাস্ট 4 বছরে টিপিএসসি নিজস্ব কোনো রিক্রুটমেন্ট করেনি। টিপিএসসি নিজের অফিসের জন্য ইভেন কি এলডিসি গ্রুপ ডিও কিন্তু দেওয়া হয়নি, নট ইভেন বাই জেআরবিটি দিয়ে যে গ্রুপ সি বা ডি নিয়েছে ওটা কিন্তু টিপিএসসির অফিসে কাউকে কিন্তু পোস্টিং দেওয়া হয়নি। সো টিপিএসসি অফিসে অ্যাকিউট ম্যান পাওয়ার শর্টেজ, ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট দরকার যাতে ওনারা আরও ফাস্টার ওয়েতে কাজ করতে পারে, যার জন্য আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু স্টেপ নিচ্ছেন, উনি কিন্তু মানে ইনস্ট্রাকশনস দিচ্ছেন যাতে টিপিএসসিটাকে যাতে আরও মডার্নাইজ করা যায়, ওনারা যাতে আরও কুইকলি যাতে কাজ করে। কারণ এমন দেখা যাচ্ছে চাকরির পরীক্ষা একটা পোস্টপোন হয়ে 5 মাস পর ডেট দিচ্ছে, তারপর পরীক্ষা হয়ে যাচ্ছে, রেজাল্ট দিতে দিতে 1 বছর লাগিয়ে দিচ্ছে। তো এইভাবে কি করে চলবে? তার জন্য টিপিএসসি এই বছর থেকে টিপিএসসিতে একটা মানে বিগ রিফর্ম হবে বা টিপিএসসিটাকে রিজুভিনেট করে নেওয়া হবে, ঠিক আছে? এইবার কথা হচ্ছে ক্যাবিনেটের বেশ কিছু পোস্ট বা চাকরি আছে যেগুলো বাস্তবায়িত হয়নি, যেগুলোর ব্যাপারে প্রেস কনফারেন্সে বলা হয়েছে। সো এগুলোর কি হলো? আর জেআরবিটি গ্রুপ ডি অফার, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, আর যা যা পেন্ডিং ডিলে হয়ে আছে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, ওইগুলোর কি খবর? সেই সবগুলো নিয়ে ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে রাষ্ট্রীয় কণ্ঠ নামক নিউজ পেপারে 11 জানুয়ারি, যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আমরা বলে দেব কি কি আপডেট এখন পর্যন্ত আছে। আর আরেকটা কথা বলে দেই, তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছিলে ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট বলছেন, আমাদের অনারেবল লেবার মিনিস্টার উনি অ্যাসেম্বলি সেশনের দরুন বলেছেন যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে। অ্যাকচুয়ালি চলছে না, অ্যাকচুয়ালি এখন কি হয়েছে, এগুলো টিপিএসসির কাছে রিক্রুটমেন্টের জন্য জমা দেওয়া আছে, এটাই উনি বলতে চেয়েছেন, ঠিক আছে? তাছাড়া জেআরবিটি গ্রুপ ডি অফার আমরা আবার বলছি রোজগার মেলার মাধ্যমে দেওয়া হবে। অ্যাসেম্বলিটা শেষ হোক, 20 তারিখের মধ্যে আমরা একটা সলিড আপডেট নিয়ে চলে আসবো রিগার্ডিং জেআরবিটি গ্রুপ ডি অফার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তেমনিভাবে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের নতুন আপডেট আমাদের কাছে কিছু নেই, কি দেবো বলো? আপডেট না থাকলে আমরা কি শুধু মন থেকে কথা বলবো? এতটুকু জানি রেজাল্ট ইজ রেডি, অনলি শুধুমাত্র যে tripurapolice.gov.in ওই ওয়েবসাইটে আপলোড করা বাকি। এখন কেন এত ডিলে হচ্ছে জানি না, ওনাদেরকে জিজ্ঞেস করা হলে একটাই জিনিস জানা যাচ্ছে যে ভেরি সুন, এনি টাইম আর ভেরি সুন, এটাই আমরা তোমাদের বলছি, ঠিক আছে? তাছাড়া প্রচুর রিক্রুটমেন্ট প্রসেস, যেমন ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির যে জুডিশিয়াল একাডেমির পরীক্ষাটা, এটা নাকি মার্চ এপ্রিলে এখন হয়ে যাবে, আরও 3 মাস পিছিয়ে গেছে। তাছাড়া টিপিএসসি কম্বাইন্ডের পরীক্ষা 5 মাস পরে ডেট দেওয়া হয়েছে টিপিএসসি কম্বাইন্ড প্রিলিমসের। সো এগুলো কেন হচ্ছে? ওয়্যার ইজ দ্য প্রবলেম? রিসেন্টলি ভীষণ প্রবলেম শুরু হয়েছে, এই চাকরির রেজাল্ট অফার বিলির এই সময়সীমাটা অনেক বড় হয়ে গেছে ত্রিপুরায়। সো এটা নিয়েই একটা লিডিং নিউজ পেপার উঠেছে, যেটা আমরা পড়ে শোনাবো। প্রশাসনে আমলাতন্ত্রের ছায়া, বহু সিদ্ধান্ত হিমঘরে। আমলাতন্ত্রের ছায়া ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। মন্ত্রিসভার বহু সিদ্ধান্ত কেবলমাত্র আমলাতন্ত্রের কারণে আলোর মুখ দেখেনি। আমলাদের উপর রাজনৈতিক নেতৃত্বের বাঁধন আলগা হয়ে যাচ্ছে। নিজেদের সিদ্ধান্তটাকে এক শ্রেণীর আমলা বড় মনে করছে। আমলাতন্ত্রের গ্যারাকলে রাজ্য মন্ত্রিসভার বহু সিদ্ধান্ত ফাইল চাপা পড়ে আছে, বাস্তবায়িত আর হয়নি। আবার রাজ্য প্রশাসন এখন ব্যুরো পুনর্নির্বাচন কেন্দ্রে পরিণত, মানে রিঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বারবার প্রত্যেকটা ক্যাবিনেটে, এটাই বলছে, ঠিক আছে? মানে রিক্রুটমেন্ট অ্যাকচুয়ালি অ্যাডগুলো বেরোনোর থেকে রিঅ্যাপয়েন্টমেন্ট বেশি হচ্ছে, সেটাই কিন্তু বলেছে, ঠিক আছে? কি লিখেছে? 15-16টি দপ্তরের শীর্ষে
পদে পুনর্বাসনপ্রাপ্ত ব্যুরোরাই তারাই বছরের পর বছর ধরে পুনর্বাসন পাচ্ছেন। শিক্ষা, তথ্য সংস্কৃতি, কৃষি, অর্থ প্রায় 80% দপ্তর চালাচ্ছেন ব্যুরো পুনর্বাসনপ্রাপ্ত অফিসাররা। চলতি বছরে কয়েক মাসের মধ্যে আরও কয়েকজন পুনর্বাসনের অপেক্ষায়। রাজ্য নির্বাচন কমিশনারও পুনর্বাসনপ্রাপ্ত। তার মানে অফিসার সংকট। জানা গেছে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর বিভিন্ন পদে বছরের পর বছর ব্যুরোরাই পুনর্বাসন পাচ্ছেন। তাদের কারোর বয়স 65, আবার কারোর 70। নতুনদের মধ্যে দক্ষতার অভাব, তাই কিছু কর্মচারী যেমন বছরের পর বছর বদলিহীন চাকরি করছেন, আবার কিছু দপ্তরে ব্যুরোদের উপরই ভরসা আধিকারিকদের। বাম সরকারের মতো রাম সরকারও আমলা নির্ভর। এখন আমলা নির্ভরতা এতটাই বেড়েছে যে সরকারের পলিসি বা লক্ষ্য ঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। অনেক নির্দেশই ফাইল চাপায় থাকছে। মহাকরণে কান পাতলেই শোনা যায় একাংশ আমলা সরকারের সাথে অসহযোগিতা করে চলেছে। ঠিক আছে, আমলা সরকারের সাথে অসহযোগিতা করে চলেছে, এটাই কিন্তু বলছে ইন দিস নিউজ আর্টিকেল। মুখ্যমন্ত্রীর অনেক নির্দেশ কার্যকর হচ্ছে না। একটা কুচক্র সক্রিয় মহাকরণে। পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে তা সহজেই বোধগম্য। নিয়োগের পরীক্ষা হলেও ফল প্রকাশ করা হয়নি। বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উপর আমলাতন্ত্রের ছায়া দিন দিন ডালপালা ছড়াচ্ছে। স্বাস্থ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়ার উপর এক শ্রেণীর আমলা লাল ফিতার বন্ধন দৃঢ় করে দিয়েছে। 2021 সালে রাজ্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 1000 কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, 3 বিভাগে ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স। মন্ত্রিসভার সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলন করে একাধিকবার মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরে শীঘ্রই নিয়োগ হবে। আজও নিয়োগের দেখা নেই। সংবাদ সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট পদগুলোর জন্য অর্থ দপ্তরের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে গেছে। রাজ্য মন্ত্রিসভা পরবর্তী সময়ে নিয়োগের যাবতীয় প্রক্রিয়ার অনুমোদন দিয়েছিল। নিয়োগ নিয়ে ক্যাবিনেটের সদিচ্ছার কোনো ঘাটতি ছিল না। স্টাফ নার্সের পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে জানুয়ারি মাসে, কিন্তু আজ অবধি মেরিট লিস্ট প্রকাশ করতে পারেনি। স্বাস্থ্য দপ্তরের চাকরির প্রত্যাশীরা বহুবার মুখ্যমন্ত্রীর সাক্ষাতে চেষ্টা করেছিল। চাকরি প্রত্যাশীরা দাবি করেছেন 7 বার মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি দেওয়া হয়েছিল গত 1.5 বছরে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সিএম হেল্পলাইনে ফোন করেও কোনো উত্তর মিলছে না। 2022 সালে 5 সেপ্টেম্বর অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক বেকার ফার্মাসিস্টরা স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন মহাকরণে গিয়ে। তখন ফার্মাসিস্টদের আশ্বস্ত করা হয় আগামী 15 দিনের মধ্যে চাকরি নোটিফিকেশন জারি করা হবে। সময় গড়িয়ে গেছে, কথাতেই দৃঢ় হয়ে রয়েছে। চাকরি নিয়ে মন্ত্রিসভার ঐতিহাসিক সিদ্ধান্ত 2 বছরের মধ্যে বাস্তবের মুখ না দেখায় নানা প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে। এদিকে স্বাস্থ্য দপ্তরের চাকরি প্রত্যাশী যুবকরা দফায় দফায় স্বাস্থ্য ভবনে গিয়ে ধর্ণাও দিচ্ছে, কিন্তু সব যেন মনে হচ্ছে দূর অস্ত। রাজ্য প্রশাসনে এটি নজিরবিহীন ঘটনা। স্বাস্থ্য দপ্তরের মতো একটি অতি গুরুত্বপূর্ণ দপ্তরে 2 বছরের আগের মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত আজও বাস্তবের মুখ দেখেনি। যেন মুখ থুবড়ে পড়ে রয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া। চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা ইতিবাচক উদ্যোগ ব্যতীত 2 বছর আগে স্বাস্থ্য নিয়োগের গতি আসবে না। উদ্যোগে ব্যতীত 2 বছর আগে স্বাস্থ্য নিয়োগের গতি আসবে না। সংবাদ সূত্রে জানা গেছে কেবলমাত্র আমলাদের গড়িমসির কারণে চাকরি তো বহুদূর, এখন নোটিফিকেশন জারি করা সম্ভব হয়নি। আমলাতন্ত্রের ছায়া স্বাস্থ্য দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার উপর মুঠো শক্ত করে রেখেছে। আমলাদের লাল ফিতার বন্ধনে 1.5 বছর আগের ক্যাবিনেট সিদ্ধান্ত হিমঘরে। এটা কিন্তু একটা বিরাট ইস্যু চলছে ত্রিপুরায়। যেই চাকরিগুলো বেরিয়েছিল হঠাৎ করে পরীক্ষা 3 দিন আগে পোস্টপোন হয়ে যাচ্ছে, তারপর যখন আবার ডেট দিচ্ছে দেখা যাচ্ছে 5-6 মাস পরে ডেট। চাকরি হয়ে যাচ্ছে, ক্যাবিনেটে বলা হচ্ছে ফিনান্সের অ্যাপ্রুভাল, তারপর ডিপার্টমেন্টে গিয়ে ফাইলগুলো পড়ে আছে। কেন বেরোচ্ছে না কেউ জানে না। ফিনান্স যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয়, ক্যাবিনেট যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয়, দেন হোয়াই? এটাই কিন্তু লিখেছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর নিয়ে। এখানে একটা অনেক বড় একটা কিন্তু এখানে ইস্যু নিয়ে কিন্তু লিখেছে যে অনেক রিক্রুটমেন্ট হয়েছে রিসেন্টলি। অনেক যেই রেজাল্ট বেরিয়েছিল রিক্রুটমেন্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, সেগুলোর অফার এখনও দিচ্ছে না বা কোনো কিছু জানতে পারছে না। তোমরা জানতে পারছো না, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছে, কিন্তু আমাদের কাছে কোনো আপডেট নেই। ঠিক আছে, এতগুলো রেজাল্ট পেন্ডিং। জেআরবিটি গ্রুপ ডি 5 বছর হয়ে গেছে, এখনো অফার দেয়নি। ঠিক আছে, ওনারা দেবেন, কিন্তু এতটা সময় কেন লাগছে? এতটা সময় লাগলে তো সবার বয়স উত্তীর্ণ হয়ে যাবে না। তাছাড়া অ্যাসেম্বলি সেশনে আমাদের অনারেবল লেবার মিনিস্টার শ্রী টিঙ্কু রায় উনি যেই ডেটাগুলো হাইলাইট করেছেন অ্যাবাউট রিক্রুটমেন্ট, ঠিক আছে, ওইগুলোর মধ্যে একটা হচ্ছে ত্রিপুরা পুলিশের নাকি কোনো সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট প্রসেস চলছে টিপিএসসিতে। এটা
উনি অ্যাকচুয়ালি ওটা বলতে চেয়েছিলেন যে রিক্রুটমেন্টের জন্য সাবমিট করা আছে টিপিএসসির কাছে, ঠিক আছে। সো আজকেও আছে অ্যাসেম্বলি সেশন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। আজকেও যদি কোনো আপডেট পাই আমরা জানিয়ে দেব। তবে এই অ্যাসেম্বলি সেশনগুলো থেকে অনেক কিছু জানা যায়। আর এটাও বলছি জেআরবিটি গ্রুপ ডি অফার কিন্তু অ্যাসেম্বলির পরেই দেবে, ঠিক আছে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে দেবে আমাদের কাছে কোনো আপডেট নেই। আর যা যা ডিলে বা থেমে আছে যে নতুন রিক্রুটমেন্টগুলো ক্যাবিনেটের সিদ্ধান্ত হওয়ার পরও বেশ কিছু রিক্রুটমেন্ট, যেমন ক্রিমি লেয়ারের রিক্রুটমেন্ট 39 জন এক্সাইজ সাব ইন্সপেক্টর, 100-র ওপরে এক্সাইজ গার্ড নেওয়া হবে, ফিনান্স ডিপার্টমেন্টে এলডিসি এমটিএস এগুলো নেওয়া হবে, ট্রেজারিতে রিক্রুটমেন্ট হবে, অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্ট হবে। তারপর রিসেন্টলি 100 জন পিএ নিয়োগ করার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে, ওটা জিএপিএনটি ডিপার্টমেন্ট কবে বের করবে। একটু ফাস্টার ওয়েতে নিয়োগের রিক্রুটমেন্টের প্রসেসগুলো হলে ক্যান্ডিডেটদের অনেক সময় অনেক আর্থিক দিকে লাভও কিন্তু হয়, ঠিক আছে। এখানে ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, তারপর ডিপার্টমেন্টের দায়িত্ব এগুলোকে প্রসেস করা। ক্যাবিনেটের তরফ থেকে কোনো এখানে ডিলে নেই, ক্যাবিনেটের মতো কাজ করছে, তারপর ডিপার্টমেন্ট স্লোলি কাজ করছে, এটাতে ক্যাবিনেটের কিন্তু কোনো দোষ নেই, ঠিক আছে। সো এখন দেখা যাক, আমরাই সবার প্রথম আপডেট দিয়ে দেবো আপকামিং দিনে যা যা আসবে রিগার্ডিং জেআরবিটি গ্রুপ ডি অফার, স্পেশাল এক্সিকিউটিভ বা আপকামিং রিক্রুটমেন্ট। তবে জেআরবিটি 2 কিন্তু আসছে, তোমরা সবাই প্রিপারেশন নেওয়া শুরু করো, এটা কিন্তু আমাদের কাছে একদম খবর। আবার তোমাদের একটা জেআরবিটি শুনলেই তোমাদের অনেকের মনে আসে যে কি আবার নাকি 5 বছর লেগে যায়। এইবার 5 বছর লাগবে না, অ্যাটলিস্ট 1.5 বছরের মধ্যে পুরো প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যেটার উদ্যোগ নিয়েছেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা, ঠিক আছে। অলরেডি প্রচুর ডিপার্টমেন্ট থেকে কিন্তু জেআরবিটির কাছে রিকুইজিশন পৌঁছে গেছে রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ এলডিসি অ্যান্ড এমটিএস। তাছাড়া ড্রাইভার রিক্রুটমেন্টে ডেডিকেটেড শুধুমাত্র ড্রাইভার রিক্রুটমেন্টের জন্য একটা গ্র্যান্ড বিজ্ঞপ্তি আসবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে, ত্রিপুরার বিভিন্ন দপ্তর যেমন ল, ফিনান্স, জিএসএ। কিন্তু হচ্ছে কবে আসবে এগুলো আমরা জানি যে আসবে, কিন্তু কবে আসবে ডিপার্টমেন্টের সবগুলো এখন ফাইল প্রসেসিং আছে। এত রিক্রুটমেন্টের ফাইল প্রসেসিং বিভিন্ন দপ্তরে, যেগুলো কবে ফাইনাল ডিসিশন হবে কেউ জানে না, ঠিক আছে। তবু আমরা তোমাদের জন্য যতটুকু সম্ভব খবর নেওয়ার চেষ্টা করি, আরও খবর নেব, আর ফিউচারে কোনো আপডেট পেলে আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির রেজাল্ট, চাকরির পরীক্ষার প্রিপারেশনের ভিডিও সবকিছু তোমরা সবার প্রথম বা আপনারা সবার প্রথম এই চ্যানেলে পেয়ে যাবেন। এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। আর আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা ইউনিভার্সিটি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা যদি বা তোমায় যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন, আর স্টাডি এনকে কিন্তু ফলো করতে থাকবেন। আমরা সব আপডেট সবার প্রথম একদম জেনুইন সবকিছু এই চ্যানেলে আপনাদের কাছে আমরা তুলে ধরবো, আপনারাও যাতে একদম আপডেটেড সবকিছু খবর আপনাদের কাছে যাতে থাকে, ঠিক আছে। সো হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।